বায়ু দূষণ কোভিড সংক্রমণে মৃত্যুর হারকে ত্বরান্বিত করে এমন প্রমাণ পেয়েছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। গবেষণায় দেখা গেছে প্রতি ঘনমিটার বায়ুতে সূক্ষ্ম ধূলিকণা 1 মাইক্রোগ্রাম বাড়লেও করোনায় মৃত্যু হার 8% পর্যন্ত বাড়ে। দেশে ডিসেম্বর থেকে বায়ু দূষণের হার গরমকালের তুলনায় দ্বিগুণ হয়েছে। এমন ভয়াবহ পরিস্থিতি এড়াতে মাস্ক পরা বাধ্যতামূলক করার তাগিদ বিশেষজ্ঞদের। বায়ু দূষণ নিয়ে সেলিম মালিকের ধারাবাহিকের আজ 4র্থ পর্ব দেখব। ডিসেম্বরের শুরু থেকে দেশের বাতাসে আর্দ্রতা কমার সাথে সাথে বেড়েছে দূষণের মাত্রা। একই সময় শুরু হয়েছে কোভিড-19-এর দ্বিতীয় ঢেউ, বাড়ছে সংক্রমণ ও মৃত্যুর হার। বায়ু দূষণের সঙ্গে কোভিড সংক্রমণের সংযোগের বিষয়ে আগেই সতর্ক করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণায় যার প্রমাণ মিলেছে। গবেষণা প্রতিবেদন বলছে, বায়ুতে ধূলিকণার পরিমাণ PM2.5-এর মাত্রা 1% বাড়লে সংক্রমণ ও মৃত্যুর হার বাড়বে 8%। করোনা ভাইরাসের নিজে চলার ক্ষমতা যতটুকু না আছে, এটি যদি কোনো ডাস্টের উপরে এসে অবস্থান করে, সো ডাস্ট যখন উড়ে যাবে ওই ভাইরাসটাও ওই ডাস্টের সাথে সাথে উড়ে যেতে পারবে, অর্থাৎ এটা একটা বাহন পেয়ে গেল। সো করোনা ভাইরাসের পরিবহনের ক্ষেত্রে বা ট্রান্সমিশনের ক্ষেত্রে এই ধুলাবালি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, দূষিত বায়ু ও করোনা ভাইরাস ফুসফুসে প্রায় সমানভাবে আক্রমণ করে। এয়ার পলিউশনের মাধ্যমে যখন আমাদের লাংসটা দুর্বল হয়ে যায়, যখন ইমিউনিটি পাওয়ারটা কমে যায়, তখন কিন্তু করোনা ভাইরাস তার বাসা বাঁধতে সহায়তা করে, এবং যেটা করোনা ভাইরাসের জন্য যেটা ডেঞ্জার সাইন বলে নিউমোনিয়া লাংসে, সেই নিউমোনিয়াটা হয়, তার অক্সিজেন স্যাচুরেশন কমে যায়, তখন তাকে কিন্তু আইসিইউতে নিয়ে আমরা হাই ফ্লো নেজাল ক্যানোলা দিয়ে অক্সিজেনও দিই। কোনো ক্ষেত্রে যাদের ক্ষেত্রে কাজ হচ্ছে না, তাদের ক্ষেত্রে আমরা হয়তো লাইফ সাপোর্টও আমাদের নিয়ে যেতে হয়। এমন পরিস্থিতিতে সামাজিক দূরত্ব নিশ্চিতের পাশাপাশি মাস্ক ব্যবহার বাধ্যতামূলক বলছেন বিশেষজ্ঞরা। করোনা ভাইরাসে ঢুকেই কিন্তু শ্বাস প্রশ্বাসের মাধ্যমে যদি আমার মাস্ক পরা থাকে, তাহলে কিন্তু আমি অনেকটাই নিশ্চিন্ত থাকলাম যে ভাইরাসটা আমার মধ্যে ঢুকবে না। এদিকে রাজধানীকে ধুলাবালি মুক্ত করতে ডাস্ট সাকার পদ্ধতি ব্যবহারের উদ্যোগ নিচ্ছে পরিবেশ অধিদপ্তর। যেসব জায়গায় ডাস্ট পলিউশন বেশি হচ্ছে সেখানে কিছু ডাস্ট সাকার বসিয়ে দিব। তারা আশেপাশে ধরেন 40 মিটার 50 মিটার পর্যন্ত যে ডাস্টগুলো থাকে সেগুলো সাক করে নেবে। সেলিম মালিক, RTV, ঢাকা। বৈশ্বিক মহামারী করোনার প্রভাবে পথে বসবার উপক্রম সাভারের ফুল চাষিদের। বছর জুড়ে ফুল চাষ প্রায় বন্ধ থাকলেও হ্যাপি নিউ ইয়ারের মতো বিশেষ দিবস ঘিরেও আশানুরূপ সাড়া না মেলায় বিপাকে পড়েছেন তারা। সাভার থেকে জিয়াউর রহমান জিয়ার তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন শাহাবুদ্দিন শিহাব। করোনার সৃষ্ট পরিস্থিতির কারণে প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে ফুলের চাহিদা, যার প্রভাব দেখা যায় শ্যামপুর, কমলাপুর, ভাগ্নিবাড়ি, সাদুল্লাপুর, মোস্তাপাড়া, কাকাবো সহ সাভারের বিরুলিয়ার 29টি গ্রাম। একই সঙ্গে সাভারের অন্যান্য ইউনিয়নের ফুল চাষিরাও পড়েছেন বিপাকে। চালানের পুরোটাই ভেস্তে গেলেও দ্বিতীয় দফায় বিনিয়োগ করে চোখে সর্ষে ফুল দেখছেন চাষিরা। বছর এই দিনে মনে করেন 5টা 7টা দিতে হয়েছে, এইবার এই দিনে 2টা 3টা দিতে। আগে তো বিক্রি টিক্রি মোটামুটি ভালাই চলছে, ভালাই খাইছিল, সে ভালাই খেতে খাওয়ান টান দিয়ে চলা পারছে, কিন্তু এখন তো চলুন যায় না, মানে এই পয়সায় কিছুই হয় না, খেতে সার পানির পয়সা হয় না। এই সময় চাষিদের ফুলের সমারোহ আর পাইকারদের ভিড় দেখা গেলেও সেখানেও করোনা প্রভাব ফেলেছে। এবার করোনার কারণে বিয়ে শাদী নাই, কোনো অনুষ্ঠান নাই, এই কারণে ফুলের বাজারটা খুব মন্দা। কৃষকের তাতে খুব কষ্ট হচ্ছে, আমাদেরও কষ্ট হচ্ছে। করোনা পরিস্থিতিতে ফুল চাষিদের লোকসানের কথা স্বীকার করে তাদের পাশে আছেন বলে জানান সাভার উপজেলা কৃষি কর্মকর্তা। উপজেলা পরিষদের অর্থায়নে আমরা 3.5 লক্ষ টাকার একটা প্রণোদনা প্রোগ্রাম আমরা ঘোষণা করেছি, এবং অচিরেই আমরা ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সেটা আমরা তাদের ক্ষয়ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য সেই প্রণোদনা প্যাকেজটা আমরা কৃষকদের মাঝে বিতরণ করব। সাভারের ফুল চাষিদের বাঁচিয়ে রাখতে সরকার সুদৃষ্টি দেবে এমন আশা ফুলপ্রেমীদের। শাহাবুদ্দিন শিহাব, RTV। রাজশাহীর পদ্মাপাড়ের দুর্গম এলাকা চর খিদিরপুর ও খানপুর। একসময় এই এলাকার মানচিত্র ছিল অনেক বড়। পদ্মার ভাঙনে 20,000 জনসংখ্যার গ্রামটি এখন পরিণত হয়েছে 1,500-এ। প্রতি বছর বিলীন হচ্ছে হেক্টরের পর হেক্টর জমি। মানচিত্রে এই চরটির অবস্থান যেন নিশ্চিহ্ন না হয়, সেজন্য স্থায়ী বাঁধ নির্মাণের দাবি ভুক্তভোগীদের। মাসায়েল অমির বিশেষ রিপোর্ট, ক্যামেরায় ছিলেন নিহার নন্দী।
বাংলাদেশ ভারত সীমান্তের পাশেই চরটির অবস্থান। রাজশাহী শহর থেকে 6 থেকে 7 কিলোমিটার নৌপথে পাড়ি দিয়ে যেতে হয় দুর্গম চর খিদিরপুরে। পদ্মাপাড়ের এই এলাকায় একসময় ছিল 20,000-এর বেশি মানুষের বাস। সময়ের ব্যবধানে চরটি বিলীন হতে চলেছে। 11টা সিট আপনার চর খিদিরপুর, একটা আছে, 10টাই নদীগর্ভে। বন্যার কবলে প্রতি বছর যদি ভাঙতে ধরে আমরা ইন্ডিয়ার ভিতরে চলে যাই, তাহলে তো সরকারের ক্ষতি, জনগণের ক্ষতি আর কি। আগে আবাদ পানি মেলাই হতো, এখন তো ওইসব নাই, সব নদী ভাঙনেই শেষ। জায়গা জমিতে চলে যাচ্ছে আমরা, জায়গা জমি নদীর মধ্যে। প্রমত্ত পদ্মার তাণ্ডবে বৃহৎ থেকে ক্ষুদ্র জনপদে পরিণত হয়েছে চরটি। ভাঙনের কারণে পদ্মার 400 মিটার সীমা এখন ভারতের ভিতরে। ফলে 400 মিটারের জন্য ভোগান্তি চরমে। 17 কিলোমিটার ঘুরে রাজশাহী শহরে প্রবেশ করতে হয় এই চরবাসীর। আবার মেয়েদের কোন ডেলিভারি হলে কিংবা অসুখ বিসুখ হলে পরে রাত্রি হলে যাওয়া খুব অসুবিধা। ওই জায়গাটা ভারতের, ওই জায়গাটার ভিতর দিয়ে গেলে আমাদের খুব সুবিধা হয়। জায়গাটা আপনারা যদি সংশোধন করে দেন তাহলে আমাদের আল্লাহর রহমতে খুব ভালো হয়। ভারতের এই 400 মিটার সীমানা ব্যবহারের জন্য করিডোর নেয়ার অনুরোধ জানিয়েছে বিজিবি। বিএসএফের কাছে প্রস্তাবনা দিয়েছে। এটাকে আমরা বলি ইনোসেন্ট প্যাসেজ, অর্থাৎ একটা করিডোর দেওয়া যেন চরবাসীদের ঘুরে যেন আসতে না হয় 400 গজ দিয়ে চলে আসলে। তো এই বিষয়টি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবেচনাধীন আছে এবং আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয় নিয়ে কাজ করছে এই ইনোসেন্ট প্যাসেজ দেওয়ার জন্য। নদী ভাঙনের শিকার অনেকে এখন উদ্বাস্তু, পাড়ি জমিয়েছেন শহরাঞ্চলে। আবার কেউ কেউ বছর চুক্তিতে জায়গা ভাড়া নিয়ে থাকছেন এই চরেই। বাড়িঘর ভাঙছে 3 বিঘে, 1 বিঘে জমি আপনার বছরে 8,000 টাকা দেওয়া লাগে। এই বাচ্চা যদি বেঁধে দেয় ব্লক দিয়ে বা ড্রেসিং করার পর ব্লক দিয়ে কার্পেটিং করে যদি দেয়, তাহলে শহরটা এই গ্রামটা থাকলে সরকারের ইনকাম হবে, জনগণের ইনকাম হবে। সবই তো ভেঙে গেছে, এখন সামান্য কিছু আছে। 2 বছর একটু কম ভাঙছিল, এবার আবার বেশি ভেঙেছে। স্থায়ী বাঁধ নির্মাণে সরকারের সুদৃষ্টি চেয়েছেন স্থানীয়রা। ভারত সীমান্তের ঠিক পাশেই রাজশাহীর প্রত্যন্ত চরাঞ্চল চর খিদিরপুর। প্রতি বছর পদ্মার ভাঙনে হাজার হাজার হেক্টর জমি বিলীন হয়ে যায় পদ্মার গর্ভে। স্থায়ী বাঁধ নির্মাণ করে এই সমস্যা থেকে এই এলাকার বাসিন্দাদের বাঁচানোর আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। মাশায়েল অমি, চর খিদিরপুর, রাজশাহী। বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আয়েশা খানম মারা গেছেন। তার মৃত্যুতে বাংলাদেশের নারী আন্দোলনের একজন অভিভাবককে হারালো। ভোরে রাজধানীর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। সংবাদ মাধ্যমে পাঠানো এক বার্তায় বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু এ খবর নিশ্চিত করেন। ৬২ ছাত্র আন্দোলন, ৬৯-এর গণ অভ্যুত্থান এবং মহান মুক্তিযুদ্ধ সহ সকল প্রগতিশীল আন্দোলনের সক্রিয় সংগঠক ছিলেন আয়েশা খানম। ছাত্র জীবন শেষে বঞ্চিত অধিকারহীন নারীদের অধিকার আদায়ে আমৃত্যু নিয়োজিত ছিলেন। বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কার্যালয়ে শ্রদ্ধা নিবেদন শেষে নেত্রকোনায় নিজ গ্রামে তাকে দাফনের কথা রয়েছে। সুনামগঞ্জে দিরায়ে চলন্ত বাসে কলেজ ছাত্রীকে ধর্ষণ চেষ্টা মামলার মূল আসামি বাস চালক শহীদ মিয়াকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ দমন বিভাগ সিআইডি। সকালে ঢাকা থেকে সুনামগঞ্জ গেলে পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। এর আগে গেল ২৭ ডিসেম্বর রাতে আরেক আসামি বাসের হেলপার রশিদ আহমদকে ছাতক থেকে গ্রেফতার করে পিবিআই। সুনামগঞ্জের পুলিশ সুপার জানান, বাস চালক শহীদ মিয়া এখনও সিআইডির তত্ত্বাবধানে আছে। ডেইরি ফার্ম করে সংসারে সচ্ছলতা ফিরিয়ে এনেছেন সাতক্ষীরার আব্দুল কাদের নামে এক ব্যক্তি। 40টি গরুর এই খামার থেকে মাসে প্রায় 2 লাখ টাকার দুধ বিক্রি করছেন তিনি। তাকে দেখে অনেকেই লাভজনক এই খামার গড়ে তুলছেন। সাতক্ষীরা প্রতিনিধি রামকৃষ্ণ চক্রবর্তীর তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। সাতক্ষীরা শহরের অদূরে তালতলা গ্রামে আব্দুল কাদের মাত্র একটি গাভী দিয়ে শুরু করেন। পরিশ্রম, একাগ্রতা এবং নিষ্ঠা দিয়ে সেটাকে পরিণত করেছেন ডেইরি ফার্মে। সময়ের সঙ্গে সঙ্গে বেড়েছে তার খামারের পরিধি। বর্তমানে কাদেরের খামারে গাভীর সংখ্যা 40টি। আমি একটা গাভী কিনছিলাম, এই গাভীর থেকে ভালো বেনিফিট পাওয়ার থেকে আমি মাঠঘাট বাদ দিয়ে মোটামুটি ভালো আছি। 40টির মতন গরু আছে আমার খামারে। 1-1.5 লিটার বা 200 লিটারের মতন দুধ পাই। আব্দুল কাদেরকে দেখে এলাকার অনেকেই ডেইরি ফার্ম করায় উদ্বুদ্ধ হচ্ছেন। আমি আমার আমার যে এখন যে সংকটপূর্ণ অবস্থা, এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য লাভজনক খামার গড়ে উঠলে দুধ ও মাংসের চাহিদা পূরণের পাশাপাশি বেকারত্ব দূর হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। যারা ডেইরি ফার্ম করতে চান তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার কথা জানালেন এই কর্মকর্তা। কোনো বেকার ছেলে মেয়ে প্রশিক্ষণ নিয়ে যদি এই কাজে আসে
তাহলে তার সফল হওয়ার সম্ভাবনা 100%। ইনজেকশনটা কোথায়, শরীরের কোন অংশে দিতে হয়, কিভাবে মেডিসিনটা খাওয়াতে হয়, বিভিন্ন বিষয়ের উপরে দেখায়। লাভজনক ডেইরি ফার্মের প্রসারে সরকারি বেসরকারি সহযোগিতার দাবি সংশ্লিষ্ট সবার। আদিকা সুলতানা, RTV। দেশের উত্তর জেলা পঞ্চগড়ে কুয়াশা আর ঠান্ডা বাতাসে জেঁকে বসেছে শীত। জেলার বিভিন্ন সড়কে দিনেও হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে খেটে খাওয়া এবং নিম্ন আয়ের মানুষ। অনেকেই গরম কাপড়ের অভাবে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। ভোর 6টায় জেলার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 7.8 ডিগ্রি সেলসিয়াস। চুয়াডাঙ্গায় ঘন কুয়াশা এবং বাতাসে জনজীবনে দুর্ভোগ বেড়েছে। কুড়িগ্রামে শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশু এবং বয়স্করা। দর্শক, শীতে জনদুর্ভোগের বিষয়ে জানাতে কুড়িগ্রাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুল কুদ্দুস চঞ্চল। চঞ্চল, শীতের কারণে ফসলের ক্ষতি হয়ে থাকে, সবজির ক্ষতি হয়ে থাকে, কি অবস্থা সেখানে জানাবেন আমাদের। রেদওয়ানা, আপনাকে জানিয়ে রাখছি যে আজকে কিন্তু কুড়িগ্রামের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 8.8 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস যেটি বলছে যে কুড়িগ্রামের উপর দিয়ে কিন্তু মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে। ফলে কিন্তু এখানকার ছিন্নমূল মানুষ এবং নদী পাড়ে মানুষসহ যারা শ্রমজীবী মানুষ রয়েছে তারা কিন্তু চরম দুর্ভোগে পড়েছে। আপনাকে জানিয়ে রাখছি যে বিশেষ করে সন্ধ্যার পর থেকেই কিন্তু এই কুড়িগ্রামে নামতে থাকে তীব্র ঠান্ডা এবং সকাল 9টা পর্যন্ত কিন্তু এই প্রভাবটা থেকেই যায়। আজকে কিন্তু এখন কিছুটা রোদের দেখা মিললেও কিন্তু বাতাস রয়েছে, ফলে কিন্তু শীতের তীব্রতা সেটি কিন্তু রয়েই গেছে। আপনাকে একটা বিষয় জানিয়ে রাখছি যে শীতের প্রভাব কৃষিতে পড়তে শুরু করেছে। বিশেষ করে টমেটো, মরিচ এবং চলমান যে বোরো আবাদ রয়েছে তার বীজতলায় কিন্তু ইতিমধ্যে প্রভাব পড়েছে। অতিরিক্ত ঠান্ডা এবং কুয়াশার কারণে কিন্তু এই বীজতলাগুলো হলুদ হয়ে গেছে এবং বৃদ্ধি থেমে গেছে। ফলে চলতি বোরো মৌসুম নিয়ে কিন্তু কৃষকরা একটু সংশয় প্রকাশ করেছে। কৃষি অফিসে যেটি জানিয়েছে যে এই চলমান ঠান্ডা থেকে বীজতলা বাঁচাতে সকাল সকাল পানি দিয়ে বের করে দেওয়ার এক প্রকার পরামর্শ দিয়েছে তারা। আর জেলা প্রশাসনের পক্ষ থেকে এ পর্যন্ত শীতার্তদের মাঝে 35,000 কম্বল এবং 54 লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। তো রেদওয়ানা, এই ছিল আমার কাছে কুড়িগ্রামের শীতের সর্বশেষ খবর। শীতের প্রভাবের সার্বিক চিত্র আপনি তুলে ধরছিলেন। আব্দুল কুদ্দুস চঞ্চল আমাদের সাথে যোগ দিয়েছিলেন, ধন্যবাদ তাকে। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, মাস্ক পরুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে RTV। সকালের সংবাদ এ পর্যন্তই। RTVর সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক এবং বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/RTV online এবং youtube.com/RTV digitals। এখন থেকে RTVর সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পারবেন RTV প্লাসে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।